তো এটা আজকের ফার্স্ট ভিডিও, আর ফার্স্ট ভিডিওতে শুরুতেই বলবো যে আজকে ইস্টবেঙ্গলের কিন্তু 105তম প্রতিষ্ঠা দিবস। 104 বছর হয়ে গেল ইস্টবেঙ্গলের পথ চলা। তো এই শুভ দিনে সমস্ত ইস্টবেঙ্গল সমর্থকদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। আরও বহু বছর, আরও বহু শতাব্দী ইস্টবেঙ্গল ক্লাব এগিয়ে যাক এবং ভারতীয় ফুটবলকে যেভাবে ইস্টবেঙ্গল এত বছর ধরে সার্ভ করে আসছে, যেভাবে ভারতীয় ফুটবলের যে গর্ব গরিমা সব কিছুকে বাড়িয়ে আসছে, সেটা যেন ইস্টবেঙ্গল ক্লাব এইভাবেই করে যেতে পারে। এবং তার পাশাপাশি আজকে মোহনবাগানের তরফ থেকে একটা গ্র্যান্ড অ্যানাউন্সমেন্ট হয়েছে, কিন্তু এই অ্যানাউন্সমেন্টটা অনেক দিন ধরে আমি বলবো যে পেন্ডিং ছিল। কেন এতদিন ধরে পেন্ডিং ছিল? এই কন্ট্রাক্ট এক্সটেনশন মোহনবাগানের আপাতত সব থেকে বড় ফ্যান ফেভারিট ফুটবলারের সেটা পেন্ডিং রাখা হয়েছিল। এটা কেবলমাত্র মোহনবাগান ম্যানেজমেন্ট বা মিডিয়া টিমের সাথে জড়িত যারা, তারাই একমাত্র জানেন। কিন্তু 2023-এর মে মাসে যখন প্রথম এ ব্যাপারটা নিয়ে কথা বলি যে পেত্রাতস কিন্তু লঙ্গার টার্মে মোহনবাগানে থাকতে চলেছে, তো সেখানে মিক্স রিয়েকশন এসেছিল। অনেকে মনে করেছিল যে হ্যাঁ ঠিক কথাই, কারণ যেভাবে একার হাতে প্রায় বলা চলে যে মোহনবাগানকে প্রথমবার আইএসএল কাপ জিতিয়েছে, তাকে লং টার্মে রাখাটা উচিত। আর অনেকে মনে করেছিলেন যে না, একটা সিজন দেখে কাউকে বিচার করা ঠিক না, তাকে আরও বড় সময় খেলতে হবে, মোহনবাগানের টিমকে আরও বেশি করে তাকে সাকসেস দিতে হবে, তারপরে তাকে লং টার্ম নিয়ে ভাবনা চিন্তা করা যেতে পারে। তো দু তরফে দুটো যা মতামত ছিল মানুষের, সেটা কিন্তু পুরোটাই জাস্টিফাইড হয়েছে। দুদিকের মানুষের উইন উইন সিচুয়েশন। আপাতত দিমিত্রিয়স পেত্রাতস, তার সাথে কিন্তু মোহনবাগানের অফিসিয়াল কন্ট্রাক্ট এক্সটেনশন কমপ্লিট এবং সেটা অফিসিয়ালি অ্যানাউন্সডও হয়ে গেছে। তবে তার পাশাপাশি অবশ্যই ইস্টবেঙ্গলের বেশ কিছু রিউমার রয়েছে ডোমেস্টিক প্লেয়ারদেরকে নিয়ে, সব কিছু নিয়েই কথা বলবো। কিন্তু প্রথমে অবশ্যই বলতে চাই নেক্সট জেন কাপ নিয়ে। সেখানে প্রথম দুটো ম্যাচে মুথুট এফএ 1-0 গোলে এভারটনের কাছে হেরেছে এবং পাঞ্জাব এফসি 3-2 গোলে অ্যাস্টন ভিলার কাছে হেরেছে। এবং এখানে হয়তো ম্যাচ দেখে অনেকে কনফিউজড হয়ে গেছিল যে ম্যাচের রেজাল্ট হয়ে যাওয়ার পরেও পেনাল্টি শুট আউট কেন। অ্যান্ড সরি টু সে, আমি কালকের ভিডিওতে এই বিষয়টা মেনশন করতে ভুলে গেছিলাম। আর এতটাই এটা ডিফিকাল্ট একটা রুল, বা মানে একটা খুব আনকমন রুল, যেটা সবসময় দেখা যায় না, মানে দেখা যায় না বললেই চলে। এই ধরনের ইউথ ফুটবল বা জুনিয়র ফুটবলের ক্ষেত্রে অনেকে পুট করে রুলটাকে, যে ম্যাচে যা রেজাল্ট হলো 50 মিনিটসে, সেখান থেকে যারা জিতলো তারা তো ফুল পয়েন্ট পেলো, তো তার সাথে একটা পেনাল্টি শুট আউট রাখা হয় যাতে বোনাস পয়েন্ট কেউ ক্যারি করতে পারে। কিন্তু এই ক্ষেত্রে বলে রাখা ভালো যে দুটো টিমই কিন্তু পেনাল্টি শুট আউটে হেরেছে, অর্থাৎ আমরা পেনাল্টি থেকেও কোনো রকম বোনাস পয়েন্ট কিন্তু কালেক্ট করতে পারিনি প্রথম দুটো ম্যাচে। আমাদের রেজাল্ট যাই হয়েছে সেখান থেকে পয়েন্ট কালেকশন কিন্তু ইন্ডিয়ান দুটো টিমের 0। এবং অবশ্যই সন্ধ্যে 7:30 থেকে ইস্টবেঙ্গল নামছে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে। দেখা যাক ইস্টবেঙ্গল কতটা টাফ কম্পিটিশন ছুঁড়ে দিতে পারে ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে, নাকি ক্রিস্টাল প্যালেস তার অনেক বেশি সুপিরিয়র টিম হিসাবে আবারও বাকি দুটো টিমের মতো ইস্টবেঙ্গলকেও হারিয়ে দেয় ইংলিশ টিম হিসাবে। দেখা যাক, সেই ম্যাচের দিকে নজর থাকবে এবং রাত্রের দিকে যখন সেকেন্ড ভিডিও আসবে সেই ম্যাচ নিয়ে কথা বলবো। এবার অবশ্যই ইস্টবেঙ্গলের বিষয়ে ঢুকবো। বেশ কিছু ট্রান্সফার রিলেটেড কথা রয়েছে, 3টে প্লেয়ারকে নিয়ে কথা রয়েছে, স্ট্রেট কাট কথা। নাম্বার 1 রোশন নাওরেম সিং, বেঙ্গালুরু এফসি সাইড ব্যাক, ভার্সেটাইল সাইড ব্যাক, দুটো সাইড ব্যাকেই খেলতে পারে এবং সাইড ব্যাক ডিফেন্সিভ সাইড ব্যাকের থেকে অনেক বেশি করে অ্যাটাকিং সাইড ব্যাক হিসাবে তাকে ভাবতে পারা যায়। এবং কালকের ম্যাচে ডুরান্ড কাপেও তাকে খেলতে দেখা গেছে, যথেষ্ট ভালো গেমে কন্ট্রিবিউশন ছিল তার, এবং সেই প্লেয়ারকে ইস্টবেঙ্গল কিন্তু এই মুহূর্তে ইনিশিয়ালি টার্গেট করেছে। বাট হ্যাঁ, এখনও অবধি ফর্মাল অফার বা নেগোসিয়েশন রিচ করেছে বলে কোনো আপডেট পাওয়া যায়নি। কয়েকদিন আগে এই প্লেয়ারটাকে নিয়ে কথা বলেছিলাম যে তার বেরিয়ে আসার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে, কিন্তু হ্যাঁ, কোনো ক্লাবের সাথে নাম জোড়েনি। যদি এখানে মোহনবাগান, তাদের যেহেতু সাইড ব্যাকে অপশনসটা ভীষণভাবে কম, একদিকে সুভাশিস অন্যদিকে আশিস, আর সেভাবে কোনো সিনিয়র প্লেয়ার নেই, তো তারা যদি এই প্লেয়ারকে টার্গেট করে তাহলে সেটা মোহনবাগানের জন্য ভালো হবে। কারণ ইস্টবেঙ্গলে অলরেডি সাইড ব্যাক পজিশন কিন্তু ফিল্ড আপ রয়েছে। রাইট ব্যাকে মোহাম্মদ রাকিব রয়েছে, প্রভাত লাকটা রয়েছে, লেফট ব্যাকে নিশু কুমার রয়েছে এবং মার্ক জোধানপুইয়া রয়েছে। অবশ্যই নিশু কুমারের পরিবর্তন হিসেবে অন্য প্লেয়ার আসতে পারে, সেই দিন থেকেই গুঞ্জন ছিল বা তার আগে থেকেই গুঞ্জনটা তৈরি হয়ে গেছিলো। কিন্তু হ্যাঁ, যখন একটা প্লেয়ারের অ্যাভেলেবিলিটির আপডেট থাকে তখন কিন্তু যাদের ডিমান্ড থাকে তারা হাত গুটিয়ে বসে থাকে না। অর্থাৎ এখান থেকে প্রমাণ যে অন্য কোনো টিমের দরকার নেই, সেখানে মোহনবাগান ইনক্লুডেড সবাই রয়েছে। ইস্টবেঙ্গলের দরকার রয়েছে, ইস্টবেঙ্গল এই মুহূর্তে তার জন্য যাচ্ছে। এবার যদি সেই ইন্টারেস্টটা প্লেয়ারও এগ্রি করে তাহলে অবশ্যই ফর্মাল অফার বা নেগোসিয়েশন পরবর্তী সময়ে হবে। এবং এই ক্ষেত্রে তাকে নিয়ে আসার জন্য অনেকটা রোল হয়তো কার্লোস কুয়াদ্রাতকে প্লে করতে হতে পারে, যেহেতু তার প্রাক্তন ছাত্র এবং তিনি জানেন তার মধ্যে কী ভার্সেটাইলিটি রয়েছে দুটো সাইড ব্যাকে খেলার পাশাপাশি তার সেট পিসের দক্ষতা, সেগুলোও অবশ্যই কোচ কাজে লাগাতে চাইবেন এবং অবশ্যই টিমের স্ট্রেংথ বাড়বে একটা এক্সপিরিয়েন্সড প্লেয়ার
প্লেয়ারকে ঢোকাতে পারবেন, রাইট ব্যাক লেফট ব্যাক যখন যেখানে প্রয়োজন তাকে ইউজ করতে পারবেন। সো আমার মতে এটা একটা গ্রেট ইনক্লুশন হতে পারে যদি ফাইনালি এই ডিলটা ডান হয়। তবে হ্যাঁ, এখনও অবধি খুব একটা প্রোগ্রেশন নেই। দ্বিতীয় যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো সেই প্লেয়ার অবশ্যই রাহুল কেপি। রাহুল কেপির সাথে আপাতত যা কিছু আপডেটস রয়েছে বা সকালে আজকালের তরফ থেকেও যে রিপোর্ট বেরিয়েছে সেখানেও এটা পরিষ্কার যে রাহুল কেপির সাথে কিন্তু ইস্টবেঙ্গলের আপাতত অ্যাডভান্সিং কথাবার্তাতে যাচ্ছে এবং কেরালা ব্লাস্টার্স তারা মোটামুটি একটা জায়গাতে রিচ করতে পারে যে রাহুল কেপিকে ছেড়ে দেওয়া হতে পারে। কিন্তু এখানে একটা বড় সংখ্যার ইস্টবেঙ্গল সমর্থকরা মনে করছে যে রাহুল কেপির রিসেন্ট টাইমে যা পারফরমেন্স সেই বেসিসে তাকে 1 কোটি টাকার মতো একটা অ্যামাউন্টে ট্রান্সফার ফি দিয়ে নিয়ে আসাটা কতটা জাস্টিফাইড হচ্ছে এখানে প্রশ্নচিহ্ন রাখছে। কিন্তু হ্যাঁ, এটা তো ঠিক কথা যে যখন একটা কোচের পছন্দ হয় বা টিম ম্যানেজমেন্টের পছন্দ হয় একটা প্লেয়ারকে এবং তার একটা এমনই ডেডিকেটেড পজিশন রয়েছে সেখানে হয়তো ইস্টবেঙ্গল একটা সিনিয়র প্লেয়ার খুঁজছে, সেখানে আমার মনে হয় না যে অ্যামাউন্ট কী রয়েছে, কী চাইছে বা প্লেয়ারটার পাস্ট ফর্ম কী রয়েছে সেই দিকে কারো নজর থাকবে বলে। আবারও বলছি, প্লেয়ারটার কোয়ালিটি রয়েছে, আগেও কথা বলেছি, এখনও বলছি, ভবিষ্যতে বলবো। শুধুমাত্র দরকার যে আরও একজন বেটার কোচের হাতে তার গিয়ে পড়া এবং আরও বেটার এনভায়রনমেন্টে গিয়ে পড়া, আরও বেটার তার টিমমেটস দরকার। এই প্লেয়ারটা কিন্তু আরও বেটার ওয়েতে ফুটবল খেলতে পারবে, তার ডেলিভারি করার মতো সেই টপ লেভেল ক্ষমতা রয়েছে। তো দেখা যায় রাহুল কেপিকে ফাইনালি ইস্টবেঙ্গল সই করায় কিনা। কিন্তু হ্যাঁ, ওই জায়গাতে রাইট উইং অপশনটাতে ইস্টবেঙ্গলের বেশ কিছু প্লেয়ার রয়েছে, বাট তারা প্রত্যেকেই জুনিয়র এবং ডেভেলপমেন্টাল প্লেয়ার। তো সেই ক্ষেত্রে একটা সিনিয়র প্লেয়ারকে নিয়ে আসাটা হয়তো ইস্টবেঙ্গল এখানে বেটার মনে করছে। অ্যান্ড থার্ড যে প্লেয়ারের কথা বলবো সেই প্লেয়ার কিন্তু প্রায় ইস্টবেঙ্গলের পথে আসার ক্ষেত্রে চূড়ান্ত হচ্ছে, সেটা হচ্ছে ভিঘ্নেশ দক্ষিণামূর্তি। 27 জুলাই রাত্রিরে প্লেয়ারটাকে নিয়ে কথা বলেছিলাম, যেই প্লেয়ার কিন্তু পিএসসিতে যাচ্ছে, প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে যাচ্ছে, কারণ তার কাছে জাস্ট কজ রয়েছে নন পেমেন্ট ইস্যু। এখনও অবধি তার কাছে কোনো রকম পেমেন্ট নেই। একে তো লোনে ছিল, তারপরে যখন লোন স্পেল কমপ্লিটও হয়েছে তখনও পেমেন্ট নেই, তার আগেও পেমেন্ট ছিল না। তো আপাতত সেই জায়গা থেকে কিন্তু কোনোভাবে এই প্লেয়ারকে হায়দ্রাবাদ বাঁচাতে পারবে না তাদের সিস্টেমে। তো পিএসসিতে গেলে অটোমেটিক্যালি ভিঘ্নেশ কিন্তু নিজের ফরে ভার্ডিক্ট পাবে এবং সেখান থেকে সে ফ্রি প্লেয়ার হয়ে যাবে এবং ফ্রি প্লেয়ার হয়ে যাওয়ার পর ইস্টবেঙ্গল এই প্লেয়ারটাকে সই করাতে পারে, এরকমের রিপোর্ট কিন্তু মার্কেটে অলরেডি রয়েছে। এটা আমরা সবাই এই মুহূর্তে জানি এবং এই ইনক্লুশনটাও কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা বেস্ট ইনক্লুশন হবে। 2022 ডিসেম্বরে এই প্লেয়ারটাকে নিয়ে কথা বলেছিলাম এবং সেখানে বলেছিলাম যে ভেঙ্কটেশ, তিনি তখন ইস্টবেঙ্গলের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে ছিলেন, ষণমুগম ভেঙ্কটেশ ইস্টবেঙ্গলের প্রাক্তন প্লেয়ার এবং অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে তিনি স্টিফেন কনস্ট্যান্টাইনের সাথে কাজ করছিলেন। তো সেই ষণমুগম ভেঙ্কটেশের সাথে কিন্তু ভিঘ্নেশ দক্ষিণামূর্তির একটা পারিবারিক রিলেশনশিপ রয়েছে। তো সেই সূত্রে তখনই কিন্তু এই প্লেয়ারটার ইস্টবেঙ্গলে জয়েন করার কথা ছিল, কিন্তু মুম্বাই সিটি এফসি তখন ছাড়তে চায়নি। কেন চায়নি সেটা তারা জানে, কিন্তু তারপরে দেখা গেল 22-23 সিজন শেষ হয়ে যাওয়ার পর তারা কিন্তু ভিঘ্নেশ এবং মান্দার রাও দেশাই দুজনকেই ছেড়ে দিল। এবার এই দুজনকে ছেড়ে দেওয়ার সময় কিন্তু ইস্টবেঙ্গলের কাছে আবারও সুযোগ ছিল ভিঘ্নেশকে সই করানোর জন্য, কিন্তু ইস্টবেঙ্গল যায় মান্দার রাও দেশাইয়ের জন্য। যদিও মান্দার 1 বছর থাকার পর চলে যায়, আবারও ভিঘ্নেশের জন্য কিন্তু ইস্টবেঙ্গল যাচ্ছে। 1 বছর পর সেই ডিলটা ইস্টবেঙ্গল ক্র্যাক করতে পারে। তো গত বছরই যদি এই প্লেয়ারটার জন্য যেত তাহলে ইজিলি কিন্তু প্লেয়ারটাকে পেত। প্লেয়ারটার যে লাস্ট ইয়ারটা পুরো ফুটবলিং কেরিয়ারে হ্যাম্পার গেল সেটাও হতো না। ইস্টবেঙ্গল অনেক বেশি একজন ফ্রেশ লেফট ব্যাককে পেত এবং লং টার্মে ধরে রাখার মতো একটা লেফট ব্যাককে পেত। তবে হ্যাঁ, যেটা দেরিতে হচ্ছে সেটা ভালোই হচ্ছে এবং সেটা যদি ফাইনালি ডান হয় তাহলে সেটা ইস্টবেঙ্গলের জন্য যথেষ্ট ভালো হবে। দেখা যাক এবার ভিঘ্নেশ দক্ষিণামূর্তি নতুন জার্সিতে ইস্টবেঙ্গলে আসে কিনা। আর লাস্ট অবশ্যই কথা বলতে হবে দিমিত্রিয়স পেত্রাতসকে নিয়ে, কারণ তাকে আরও 2 বছর মোহনবাগান ধরে রাখছে। 2024 অবধি তো হয়ে গেল দিমি শো হয়েছে, এবার 2026 অবধি আমরা দিমি শো দেখব মোহনবাগান জার্সিতে। আর অবশ্যই তাকে ধরে রাখার ক্ষেত্রে বা তার কন্ট্রাক্ট এক্সটেনশনের ক্ষেত্রে কোথাও কোনো রকম বাধা ছিল না, কিন্তু অ্যানাউন্সমেন্টে কিসের বাধা ছিল এটা আমার জানা সিরিয়াসলি খুব ইচ্ছা রয়েছে। কিসের বাধা ছিল? অনেক দিন আগে আরও বেটার ওয়েতে, আরও গ্র্যান্ড ওয়েতে অ্যানাউন্সমেন্ট কিন্তু করা যেত। যাই হোক, দেরিতে হয়েছে, চলো ঠিক আছে, মেনে নেওয়া যাক। কিন্তু মে মাস 2023 তখনই কিন্তু কথা বলেছিলাম যে যা পারফরমেন্সও দেখিয়েছে সেখানে ছাড়া তো দূরের কথা, লং টার্ম, যথেষ্ট লং টার্মে তাকে রাখার প্ল্যান কিন্তু করছে মোহনবাগান ম্যানেজমেন্ট। এবং অনেক দিন আগে থেকে, এই কয়েক মাস আগে থেকে কিন্তু রিপোর্ট বেরিয়ে আসতে শুরু করে যে 2 বছরের একটা ফর্মাল কন্ট্রাক্ট এক্সটেনশন তো সরাসরি হচ্ছে, তার সাথে 1 বছরের একটা অপশন কিন্তু থাকছে। মানে এখান থেকে ধরে নেওয়া যেতে পারে যে যদি ওর পারফরমেন্স যে রিদিমে রয়েছে সেই রিদিমে যদি 24-25 এবং 25-26 হয় তাহলে 26-27এও আমরা পেত্রাতসকে মোহনবাগান জার্সিতেই দেখব। ব্যাস, মোটামুটি 27 অবধি এই পারফরমেন্স
কনসিস্টেন্স ধরে রাখলে মোহনবাগান যথেষ্ট সাফল্যের রাস্তাতে থাকবে এবং সেখানে সামনে থেকে যে প্লেয়ারটা পুরো অ্যাটাক বলো বা টিমের মোবিলিটি বলো তাকে লিড করবে, সেই প্লেয়ারটার নাম কিন্তু দিমিত্রিয়স পেত্রাথস, যাকে আপাতত মোহনবাগান ফ্যান্সরা ভালোবেসে আদর করে দিমি গড বলে ডাকে। তো এর বেশি আর কিছু বলার নেই। এই ভিডিওটা এই অবধি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যা যা ওপিনিয়ন্স রয়েছে অবশ্যই শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।